বাংলাদেশের আপামর সাধারণ জনসাধারণ তারা কিন্তু নতুন দলটির উপর অনেকখানি আস্থা এবং বিশ্বাস রাখতে চেয়েছিল। তারা সত্যিকার অর্থে বিশ্বাস করতে চেয়েছিল যে বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি সূচিত হতে যাচ্ছে। তারা আশা করেছিল বাংলাদেশে যেই ধারার রাজনীতি গত 50 বছর ধরে তারা দেখেছে এবং যেই ধারার রাজনীতির সঙ্গে বাংলাদেশের মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, সেই ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন একটা কিছু আমরা শুনতে পাবো। কিন্তু আমি গত 6 মাস খুব মাইনিউটলি ফলো করলাম যে আসলে তারা কি করতে চাইছে এবং তারা যা বলছে এবং তারা যা করছে এই দুটোর মধ্যে মিল কতটুকু, অমিল কতটুকু। আমি নিজেও খুবই আশাবাদী একজন মানুষ ছিলাম যে নতুন ধরনের একটি রাজনীতি হয়তোবা বাংলাদেশ পেতে যাচ্ছে, কিন্তু আমরা যখন মাঠের পরিস্থিতি লক্ষ্য করলাম তখন দেখলাম তারা যা বলছে তাদের অনেক কিছুই তাদের কাজের সঙ্গে মিল থাকছে না। ফর এক্সাম্পল, আমি কয়েকটা এক্সাম্পল দেই। এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা আসছে। একটা কল রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে, আপনারা জানেন। সেখানে একটা বালু মহল নিয়ে নানান রকম কথা আসছে এবং সেখানে একজন বেশ গুরুত্বপূর্ণ সমন্বয়কদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি 1 লাখ টাকা বোধহয় দাবি করেছেন এবং 5,000-এর অফার করার চেষ্টা করছিলেন আদার সাইড। সো এই কথাগুলো, এই কার্যকলাপগুলো কি আমাদের আগের রাজনীতিকেই মনে করিয়ে দেয় না? এবং আমি যখন তাদের যে রিফর্মের কথা তারা বলছে, তারা কেউ কিন্তু বলেনি যে তারা গণতন্ত্র চায় না, তারা কেউ বলেনি যে তারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না, তারা বাক স্বাধীনতা চায়। তাই বলছি যে পাবলিক পারসেপশন হচ্ছে এই যারা এখন নতুন দল গুছানোর কাজে ব্যস্ত, তারা এই সরকারের একটা ইন্টিগ্রাল পার্ট। কাগজে কলমে নয়, কাগজে কলমে এই সরকারের সঙ্গে এই রাজনৈতিক দলের তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে, which is very important in politics, যে এই সরকারটাকে মূলত চালাচ্ছেই হচ্ছে অলিখিতভাবে বা অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে এই নতুন রাজনৈতিক দলে যারা কি পজিশন হোল্ডার তারা। এবং এটা তো খুব মিথ্যাও নয়। 2 দিন আগে, একদম লিটারালি 2 দিন আগেই তো নাহিদ ইসলাম, এই নতুন দলের যিনি আহ্বায়ক, তিনি তো আসলে এই সরকারে ছিলেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন এবং তার ব্যাপারে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তো এই কথাগুলো তো সরকার থেকে আসছে, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তাই না? তো সরকার এই দলটাকে এবং এই দলে যারা যুক্ত, দল তো আসলে বায়বীয় কোনো বিষয় নয় বা নীতির কথারও বই নয়, দল হচ্ছে মানুষকে নিয়ে দল। এই মানুষগুলোর ব্যাপারে এই সরকারের ধারণা তারা আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। সো এই সরকারের সঙ্গে এই মানুষগুলোকে আপনি আলাদা করতে পারবেন না। সো মানুষ দেখছে এই মানুষগুলোকে নিয়ে যে সরকারটি চলছে, তারা না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে, না জনজীবনে স্বস্তি দিতে পারছে, না নিরাপত্তা এনশিওর করতে পারছে। একদম সাধারণ মানুষ কি ভাবছে তৃণমূল পর্যায় পর্যন্ত সেটি জানাটা ভীষণ জরুরি। পলিটিক্স করতে গেলে আপনাকে সেকেন্ড রিপাবলিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ তার জীবন যাত্রাটা স্বস্তি দিয়ে চালাতে পারছে। তারা লিখবার, বলবার, চিন্তা করবার স্বাধীনতা চায়, তারা মানবাধিকার গ্যারান্টি করতে চায়, তারা গুম, বিচার বহির্ভূত হত্যার মতন অপরাধগুলো বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায়। আপনি আমাকে বলেন তো, এবং তারা জনগণের মালিকানায় বিশ্বাস করে। আপনি আমাদেরকে বলেন তো, এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেখানে কি ভোটের অধিকারের কথা বলা নাই? সেখানে কি বাক স্বাধীনতার কথা বলা নাই? সেখানে চিন্তার স্বাধীনতার কথা বলা আছে? সেখানে কোন রকম মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেই ব্যাপারে গ্যারান্টি দেয়া আছে? সেখানে জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের কাছে, সেটাও বলা আছে। তাহলে আপনি আসলে পরিবর্তনটা কোথায় করতে চান? যেটা আমি এতদিন 6 মাস ধরে তাদের অবজার্ভ করে বুঝলাম, যেটা মূল ফোকাস হওয়ার কথা সেটা হচ্ছে যে যেই কথাগুলো, ভালো ভালো কথাগুলো এতদিন কেতাবে ছিল কিন্তু কাজে ছিল না, সেগুলোকে তারা কাজে পরিণত করতে চাইছেন। খুবই চমৎকার। সেগুলোকে যদি কেউ কাজে পরিণত করে তাহলে অটোমেটিক্যালি মানুষের সিম্প্যাথি বলেন, মানুষের ভোট বলেন, মানুষের সমর্থন বলেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি তাদের কাছে যাবে। সেটার সেকেন্ড রিপাবলিক হবার কোনো প্রয়োজন নাই। যদি এমন হতো যে বাংলাদেশের রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, রাজতন্ত্র থেকে তারা গণতন্ত্রের দিকে যেতে চায়, কিংবা যদি এমন হতো যে বাংলাদেশে গণতন্ত্র আছে কিন্তু তারা সমাজতন্ত্র কায়েম করতে চায়, অর্থাৎ তারা পুরো সিস্টেমটার পরিবর্তন চায়, তাহলে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা ভাবতে পারতাম। পরিবর্তনের কথা যেটা আপনি বলছেন তারা চাইছে, সেটা কি অনেকেই সন্দেহের চোখে দেখছেন, অন্য মতলব আছে কথা বলেছেন, এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে, সেই কথা আমরা শুনেছি। কি সেই উদ্দেশ্য, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি নেতারা বলছেন গণপরিষদ কেন হবে, এর মধ্যে একটি অন্য উদ্দেশ্য আছে কিংবা অন্য কোনো মতলব আছে, মতলবটা আসলে কি?
মতলবটা হচ্ছে নির্বাচনকে আরেকটু দীর্ঘায়িত করা। আমি আজকে একটি রিপোর্ট এসছে মানব জমিনে, বেশ দীর্ঘ একটি রিপোর্ট। তারা বলছে যে রাজনৈতিক যে নতুন দলটি গঠিত হয়েছে তারা এখন কৌশলের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তারা 3 ধরনের কমিটি করতে চাইছে। একটি কমিটি হচ্ছে তাদেরকে নিয়ে যারা নির্বাচন করবে এবং তারা তাদের এলাকায় চলে যাবে এবং এলাকা গোছানোর কাজ করবে। সেকেন্ড কমিটি যেটা হবে সেটা দলকে এবং সংগঠনকে আরো বেশি শক্তিশালী করার জন্য কাজ করবে, এবং থার্ড যে কমিটি হবে সেটা ন্যাশনাল পলিটিক্স নিয়ে কাজ করবে। অর্থাৎ এই যে 3টা কমিটি করা এবং বিষয়গুলোকে গুছিয়ে আনা, এজন্য সময়ের প্রয়োজন। 300টি আসনে প্রার্থী ঠিক করা, সেই প্রার্থীদের একটা শক্ত বেস তৈরি করা, এই সকল কিছুর জন্য সময়ের প্রয়োজন। দেখুন, আমরা যারা একেবারে প্রত্যন্ত এলাকায় রাজনীতি করি, আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার একদম মানে কর্নারে সরাইল আশুগঞ্জে, আমাদের এখানে কিন্তু আমি কথা বলেছি মানুষের সাথে প্রচুর, যে আপনারা নতুন রাজনৈতিক দল নিয়ে কি ভাবছেন, তাদের কোনো কমিটি এখানে আছে কিনা, কিংবা তাদের কোনো সমন্বয়ক বা নেতা এখানে আছে কিনা। ওরা কিন্তু এই ব্যাপারগুলো ঠিকঠাক মতো জানেই না। মানে ব্রাহ্মণবাড়িয়ার মানে 6টা আসন, এই 6টা আসনে কম বেশি আমি কথা বলেছি মানুষের সাথে, তারা খুব বেশি ওয়াকিবহালি না। সো এরকম আমি একটা এলাকার কথা বলছি, এরকম তো আরো 300টা এলাকা আছে। সো সেই এলাকাগুলোতে তাদের শক্ত ফুটিং দেওয়া এবং সেখানে কাজ করা, মানুষের বিশ্বাস আস্থা অর্জন করা, এগুলো কিন্তু কঠিন ব্যাপার। দেখুন, আমি আমার ফার্স্ট সেগমেন্টে বিষয়টি তুলিনি, বাট এখন আমার কথার প্রয়োজনে তুলতে হচ্ছে। উমামা একটি কথা বলেছে যে মানুষ অত না বুঝলেও হয়। মানুষ কিন্তু সত্যি সেকেন্ড রিপাবলিক, প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য, আর্টিকেল 70, এগুলো নিয়ে একেবারেই চিন্তিত না। মানুষ এগুলো জানেও না, জানতে চায়ও না, খুব বেশি মানুষ বুঝতেও চায় না। আমরা যদি আরবান এলিট ক্লাস নিয়ে আলাপ করি, সেটা একরকম আলাপ হবে, কিন্তু বাংলাদেশে আরবান এলিট ক্লাস কিন্তু 10%। এর বাইরে যে 90% মানুষ, যাদের ভোটও একটা, আপনার আমার ভোটও একটা, যারা 70 অনুচ্ছেদ নিয়ে গলা ফাটাই, সুতরাং তাদের ভোটটাকে, এই 90%-এর ভোটটাকে আপনি তুচ্ছ করে 10% নিয়ে পড়ে থাকলে হবে না। 90%-এর মূল কনসার্ন কি? তাদের মূল কনসার্ন হচ্ছে তারা জিনিসপত্র ঠিক মতো ন্যায্য দামে পাচ্ছে কিনা। তাদের মূল কনসার্ন তারা রমজান মাসে একটা ডিম তাদের পরিবারের প্রত্যেক সদস্যের ভাগে একটা করে ডিম দিতে পারছে কিনা। তাদের মূল কনসার্ন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, তারা রাত 10টা-11টার সময় নির্বিঘ্নে বাড়িতে একলা ফিরতে পারছে কিনা, মোবাইলটা এবং মানি ব্যাগটা সেভ আছে কিনা। তাদের মূল কনসার্ন হচ্ছে নারীরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে গিয়ে শপিং করে আবার বাড়িতে নিরাপদে ফিরতে পারছে কিনা। এই জায়গাগুলো তাদের মূল কনসার্ন ভাই। এর বাইরে বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক হচ্ছে না, থার্ড রিপাবলিক হচ্ছে না, অন্য রিপাবলিক, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। আপনারা এই জায়গাগুলোতে মানুষকে কতটা স্বস্তি দিতে পেরেছেন? আপনারা শব্দটা এ কারণে, সেপ্টেম্বর মাসে তারা বিভিন্ন জেলায় জেলায় জনসমাবেশ করেছিল, তখন একটা সার্কুলার জারি হয়েছিল সরকারের তরফ থেকে যে তাদেরকে যেন ডিসিএসপিরা প্রোটোকল দেয়, নিরাপত্তা বিধান করে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের সংস্কৃতিকে আমরা অতীতে দেখেছি না? যে যেই দলগুলো যখন ক্ষমতায় থাকে, এবং বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগ, তারা যখন কোনো সভা সমাবেশ করত, যারা যখন কোনো পাবলিক মিটিং বা পাবলিক ফোরামে অ্যাড্রেস করতে যেত, তখন তারা রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে যেত এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করত। এই সংস্কৃতির রিপিটেশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।